আজও রচিত হয় রবীন্দ্রসঙ্গীত। কারা বানান, কারাই বা শোনেন সেই সব গান? গত বছর পাঁচেকে সমাজ মাধ্যমের রমরমার সঙ্গে তাল রেখে পল্লবিত হয়েছে নতুন রবীন্দ্রসঙ্গীত। কি সেই সব গান? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। এই মুহূর্তে বাজারে রবীন্দ্রনাথের হেভি ডিমান্ড। পাড়ার থেকে ঘনাদাতুল্য জ্ঞানী টিল্টুদা বলেন, দরকার পড়লে প্ল্যানচেট করেও নামিয়ে আনা হচ্ছে। রবি ঠাকুর নিজে প্ল্যানচেট করতেন জানা আছে, কিন্তু তাকেই যদি প্রেতচক্রে আহ্বান করা হতে থাকে তবে সেটা চিন্তার বিষয়। এমনিতেই বাঙালির রবীন্দ্রনাথ বিনে গতি নেই। ঝালে ঝোলে, অম্বলে, বিবাহে, অন্নপ্রাশনে, মায়ে, শ্মশানে, সব জায়গাতেই তিনিই। তারপরেও আবার প্ল্যানচেটের কি দরকার? প্রশ্ন করায় টিল্টুদার দার্শনিক ঔদাসীন্য ভরা উক্তি, গান বাংলা বাজারে নতুন রবীন্দ্রসঙ্গীত হেবি খাচ্ছে। আর তাই নতুন বাজার জানা আছে, নতুন বউ জানা আছে, এমনকি পাড়ায় নতুন ভাড়া আসা পরিবারটির অষ্টাদশী নতুন মেয়েটির আর নয়নে ঝিলিখানার ব্যাপারটাও কম বেশি জানা আছে ঠেকের। কিন্তু নতুন রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা কেমন যেন ভৌতিক বলে মনে হয়। বিশদ জানতে চাইলে টিল্টুদা মুচকি হাসলেন। সে হাসির কত শতাংশ মিচকিমির আর কত শতাংশ রহস্যের বোঝা মুশকিল। ঠেকের চৌহদ্দি থেকে বেরিয়ে যদি কান পাতা যায় গহন বনের ধারে নয়, সমাজ মাধ্যম বা ইউটিউবে, তাহলে দেখা যাবে গত বছর পাঁচেকে সমাজ মাধ্যমের রমরমার সঙ্গে সঙ্গে তাল রেখে পল্লবিত হয়েছে নতুন রবীন্দ্রসঙ্গীত। কয়েক বছর আগেও যেখানে র্যাপ রবীন্দ্রসঙ্গীত, রক রবীন্দ্রসঙ্গীত বা তারানা সমৃদ্ধ ধুম তা না 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 রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্কের চাপানুতর চলত, মূলত বিশুদ্ধতাবাদী আর চলতি হওয়ার পন্থীদের মধ্যে সেখানে আপাতত রক্ষণশীলেরা হাওয়া। বরং নেটাগরিকদের একাংশ 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে পোস্টিংয়ে চলেছেন আমার আধার ঘরের প্রদীপ, অবশ্যই রিমেক ভার্সনকে মনে রেখে। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আমি বাংলায় গান গাই। দেখো আলোয় আলোয় আকাশ, খোলদার মধুয়া, কবে তৃষিত এ মরু। সাম্প্রতিক সিনেমার দৌলতে ভালোবেসে এত জ্বালা, সেই সঙ্গে কবির সুমনের বেশ কিছু গান ইত্যাদি ইত্যাদি। তা পোস্ট করুন, ক্ষতি নেই, কিন্তু এ দুটি বিশেষ দিনেই কেন বাপু? হেথায় হোথায় আবার সেগুলোকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত বলে দাবি করে বিস্তর গালমন্দ খান পোস্টদাতারা। তাতেও থামার লক্ষণ নেই। পুনঃ পুনঃ কামান গর্জনের মতো আবার রবীন্দ্রসঙ্গীত বলে সেসব গানের পিছন সামনে দাগিয়ে দেওয়া চলে। কিন্তু কেন? এর উত্তর খোঁজার চেষ্টা করতে বসলে অনেকেই বলবেন, গানের বাণী ও সুরের চলনে রবীন্দ্রসঙ্গীতের আদল রয়েছে, তাই এই বুঝভুম্বুল। অথচ আমার ভিতর ও বাহিরে বা আমি বাংলায় গান গাই, এর ক্ষেত্রে সে কথা কি খাটে? একটু তলিয়ে ভাবতে বসলে মনে হতে পারে সম্প্রতি বাংলা গানের লিরিকের ছাদ থেকে খানিক দূরে অবস্থিত এইসব গান। তার উপর এদের বাণীর মধ্যে রয়েছে এক ধরনের পরিশীলনের ছাপ। এখানেই কি ভুলটা হচ্ছে? রবীন্দ্রসঙ্গীতে দীক্ষিত বা শিক্ষিত শ্রোতারা কখনোই নন। বঙ্গ সমাজের খানিক প্রান্তিক অবস্থানের শ্রোতারাই এই কাণ্ডটি করে চলেছেন। শুধু যে সেই সব প্রান্তজনই এই কাণ্ড করেছেন তা নয়। 2024-এর রবীন্দ্র জয়ন্তীতে এক অতি পরিচিত অভিনেত্রীও আমার ভিতর ও বাহিরে লিখে পোস্ট করেছিলেন। তার উপর সেই উদ্ধৃতির মধ্যেও ছিল একাধিক ভুল বানান। বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর লেখা গানটি ঠিক কেন রবীন্দ্রনাথের জন্মদিনে পোস্ট হলো তা নিয়ে কম কটাক্ষ উড়ে বেড়ায়নি অভিনেত্রীকে লক্ষ্য করে। সুতরাং যদি এ কথা ধরে নেওয়া হয় যে রবীন্দ্রনাথের প্রয়াণের এত বছর পরেও বঙ্গভূমিতে
রবীন্দ্রসঙ্গীত রচনা অব্যাহত রয়েছে, তাহলে কি খুব ভুল বলা হবে? কেন রচিত হয় এমন গান? কি থাকে রবীন্দ্রসঙ্গীতের চলন এবং বয়ানের অনুকরণের পেছনে? প্রশ্ন রাখা হয়েছিল সুরকার দেবজ্যোতি মিশ্র এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের কাছে। একটা বিষয় দুজনেই একমত যে উপরে উল্লিখিত গানগুলির মধ্যে কয়েকটি সিনেমার গানও রয়েছে। সেক্ষেত্রে পিরিয়ড পিস বা রেট্রো নির্মাণের উদ্দেশ্যে এ ধরনের সুর ও বাণীর অবতারণা। কিন্তু রেট্রো নির্মাণে রবীন্দ্রনাথই বা কেন? দেবজ্যোতির উত্তর, রবীন্দ্রনাথের গান মানুষ ভালোবাসে, সুরকারেরাও বাসেন। রবীন্দ্রনাথ আমাদের হেরিটেজ লাইব্রেরি, সেখান থেকে খানিক বই ধার করে উদ্ধৃতি দেওয়ার মতো ঘটনা বলা যেতে পারে এইসব গানের নির্মাণকে। রেট্রো বা বিগত দিনের পটভূমিকায় সিনেমা বানাতে গেলে কেন সরাসরি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার না করে তার ছায়ায় লালিত সুরস্পর্শে বানানো গান প্রয়োগ করা হয় বোঝা কঠিন। গুপি গাইন বাঘা বাইন ছবির অন্তিম দৃশ্যে হাল্লার রাজার কণ্ঠ নিঃসৃত সংলাপ রাজকন্যা কি কম পড়িতেছে? মনে রেখেই যদি কেউ প্রশ্ন তোলেন রবীন্দ্রসঙ্গীত কি কম পড়ছে, তাহলে সত্যিই উত্তর মেলা কঠিন। কিন্তু একটু ছানবিন করলেই দেখা যায় রবীন্দ্র গানের কপিরাইট উঠে যাওয়ার পর বাংলা ছবিতে, হিন্দিতেও অমিতাভ বচ্চনের কণ্ঠে কাহানি ছবির যদি তোর ডাক শুনে কেউ না আসে ব্যবহৃত হয়েছে। তার অনেকগুলিরই প্রয়োগ কতখানি রাবীন্দ্রিক তা নিয়ে উস্কো খুস্কো বিতর্ক হয়েছে। কিন্তু মোটের ওপর সেই প্রয়োগের আশ্র একেবারে বিদায় নেয়নি। তারপরেও কেন রবীন্দ্রনাথের গানের নব্য রবীন্দ্রসঙ্গীত রচনার চেষ্টা? দেবজ্যোতির মতে রবীন্দ্রনাথ একটা ঘরানার মতো। আজ মাইহার বা গোয়ালিয়ার ঘরানা থেকে খানিক সুর তুলে এনে কেউ যদি কোনো গানে প্রয়োগ করেন তবে কি বলার আছে? রবীন্দ্রনাথের সুর তেমনই অনেকটা, তাই তার সুরের অনুসরণ চললে তাতে অন্যায় কোথায়? দেবজ্যোতি আরো মনে করিয়ে দিলেন, স্বয়ং রবীন্দ্রনাথই তো বলে গিয়েছেন তার বিপুল সৃষ্টিকর্মের কোনো কিছু ভবিষ্যতে না থাকলেও বাঙালি তার গান গাইবেই। এই গান গাইবেই এর সূত্র ধরে যদি রবীন্দ্রানুসারী সুর সৃষ্টি ঘটতে থাকে তাহলে নেতিবাচক দৃষ্টিতে দেখার কিছু নেই। দেবজ্যোতির ভাবনার সঙ্গে খানিক একমত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনও। শ্রাবণীর কথায় যে গানগুলিকে রবীন্দ্রসঙ্গীতের অনুসারী বা অনুগামী বলে ধরে নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে। হয়তো শ্রোতারা সেই গানগুলিতে রবীন্দ্র গানের অনুষঙ্গ খুঁজে পাচ্ছেন বলেই তা হিট করছে। তবে প্রবুদ্ধ কথা প্রসঙ্গে জানালেন, যারা এইসব গানকে রবীন্দ্রসঙ্গীত বলে ভাবছেন বা ভুল করে সমাজ মাধ্যমে পোস্ট করছেন তাদের অশিক্ষাই মূলত দায়ী এর জন্য। প্রবুদ্ধের কথায় সুরস্রষ্টার এতে কিছুই করার নেই। অনেক সময়ই সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে এমন গান রচনা করতে হয় যার সুরে রবীন্দ্রসঙ্গীতের ছোঁয়া আছে। সেটাকে রবীন্দ্রসঙ্গীত বলে মনে করা নেহাতি অশিক্ষা থেকে জাত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। যে বিষয়টা নিয়ে আজ কথা বললাম এই বিষয়টি সম্বন্ধে তোমাদের কার কি মত? নতুন করে কি রবীন্দ্রসঙ্গীত বলে এই সঙ্গীতগুলোকে বিবেচনা করা যায় নাকি করা যায় না? অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।